স্বাগত জানাচ্ছি নিউজ 24 গ্লোবাল টাইমে। সঙ্গে আছে আমি মাহমুদা মনি। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পাকিস্তানের বেলুচিস্তানে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বালুচলিবারেশন আর্মির ছিনতাই করা ট্রেন থেকে সব জিম্মিকে উদ্ধার করা হয়েছে। দেশটির সেনাবাহিনী তথ্য নিশ্চিত করেছে, এমন খবর দিয়েছে আল জাজিরা। ওই হামলায় 33 জন হামলাকারী সহ মোট 58 জনের মৃত্যু হয়েছে। এদিকে হামলাকারীদের ভারত মদদ দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। শেষ পর্যন্ত সফলভাবে শেষ হলো পাকিস্তানের বেলুচিস্তানে জব্দকৃত জাফর এক্সপ্রেস ট্রেনের অভিযান। বুধবার দেশটির সেনাবাহিনী ঘোষণা দেয়, ঘটনাস্থলে উপস্থিত সব হামলাকারীকেই হত্যা করা হয়েছে। সেখান থেকে মুক্ত করা হয়েছে জিম্মিদের। তবে ক্লিয়ারেন্স অপারেশনের আগেই 21 জিম্মি ও 4 সেনা সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত হন বলে নিশ্চিত করেন দেশটির সামরিক মুখপাত্র। ট্রেনটিতে যখন হামলা চালানো হয় তখন তাতে 4 শতাধিক যাত্রী ছিলেন। অভিযানে উদ্ধার হয়েছেন 300-র বেশি জিম্মি। অর্থাৎ সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা ট্রেন থেকে নেমে অজানা সংখ্যক যাত্রীকে তাদের সাথে করে পার্শ্ববর্তী পাহাড়ি অঞ্চলে নিয়ে যেতে পারে, এমনটাই আশঙ্কা করছে নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা। হুমকি মোকাবেলায় সেনাবাহিনী এখনও চালিয়ে যাচ্ছে তল্লাশি অভিযান। এদিকে বালুচ লিবারেশন আর্মি আনুষ্ঠানিকভাবে হামলার দায় স্বীকার করলেও কাদের মদত পাচ্ছে তারা, তা নিয়ে এরই মধ্যে উঠেছে প্রশ্ন। এর পেছনে ভারতের হাত রয়েছে বলে ইতোমধ্যে বিস্ফোরক মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের উপদেষ্টা রানা সানাউল্লাহ। তবে এখনো এ ব্যাপারে কোনো মন্তব্য করেনি নয়াদিল্লি। দেয়া হয়নি কোনো আনুষ্ঠানিক বিবৃতিও। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইউক্রেন রাশিয়ার যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক বার্তা আসবে বলে আশা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেনে আক্রমণ শুরুর পর বুধবার প্রথমবারের মতো তুরস্ক সফর করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এদিকে ইউক্রেনের শান্তি প্রক্রিয়ায় তুরস্ককে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে পোল্যান্ড। কিয়েভের সমর্থনে পদক্ষেপ নেওয়ার ব্যাপারে ফ্রান্সের প্যারিসে বৈঠক করেছেন ইউরোপীয় প্রতিরক্ষা মন্ত্রীরা। ইউক্রেন যুদ্ধবিরতি নিয়ে আবারও প্রত্যাশার কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সাথে বৈঠক করেন তিনি। সেদিনই সাংবাদিকদের বলেন, সম্পূর্ণ বিষয়টি এখন নির্ভর করছে রাশিয়ার উপর। আর এ ব্যাপারে বেশ কিছু ইতিবাচক বার্তাও পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এরই মধ্যে বুধবার রাশিয়া দাবি করল, কুরস্কে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে নতুন করে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে তারা। ইউক্রেনে আক্রমণ শুরু করার পর প্রথমবারের মতো এদিনই কুরস্ক অঞ্চল সফর করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আমাদের কাজ হলো অদূর ভবিষ্যতেই যত দ্রুত সম্ভব কুরস্ক অঞ্চলের ভূখণ্ডে প্রবেশকারী এবং সামরিক অভিযান পরিচালনাকারী শত্রুকে সম্পূর্ণরূপে পরাজিত করা, কুরস্ক পুরোপুরিভাবে মুক্ত করা। এদিকে বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের সাথে আলোচনার সময় তুরস্ককে ইউক্রেনের যে কোনো শান্তি প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানালেন পোলিশ প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক। অন্যদিকে ফ্রান্সের রাজধানী প্যারিসে কিয়েভের সমর্থনে পদক্ষেপ নেয়ার ব্যাপারে বুধবার জরুরি বৈঠক করেছেন ইউরোপীয় প্রতিরক্ষা মন্ত্রীরা। নিবির আমিন, নিউজ 24। বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনার পর অবশেষে গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদের পরিকল্পনা থেকে পিছু হটলেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হামাস। এদিকে কাতারের দোহায় গাজা নিয়ে মিশরের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের কাছে উপস্থাপন করেছে 5টি আরব রাষ্ট্র। এর মধ্যে 12 দিন ধরে উপত্যকায় ত্রাণ প্রবেশ আটকে রেখে হামলা চালিয়ে যাচ্ছে দখলদাররা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই গাজা নিয়ে একের পর এক মন্তব্য করে বিতর্কের ঝড় তুলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। সবশেষ গাজাবাসীকে বাস্তুচ্যুতি করার পরিকল্পনার কথা জানান তিনি। এরপর থেকেই জন্মভূমি হারানোর শঙ্কা ঝেঁকে বসে ফিলিস্তিনিদের মনে। তবে এর তীব্র বিরোধিতা করে আরব দেশগুলো। নানা আলোচনা সমালোচনার পর অবশেষে নিজের অবস্থান থেকে সরে এসেছেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসে আইরিশ প্রধানমন্ত্রী মাইকেল মার্টিনের সঙ্গে বৈঠকের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, গাজাবাসীকে কেউ বাস্তুচ্যুত করবে না। এ সময় 7 অক্টোবরের হামলাকে ভয়াবহ হিসেবে উল্লেখ করেন তিনি। 7ই অক্টোবর বিশ্বের জন্য একটি ভয়াবহ দিন ছিল। এখন জিম্মিদের ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। সমস্যা
সমস্যাটি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি। We're working hard with Israel. We're working hard to see if we can solve the problem. ট্রাম্পের এমন পদক্ষেপকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এ সময় যুদ্ধবিরতির শর্ত বাস্তবায়নে ইসরায়েলকে বাধ্য করার আহ্বানও জানান হামাসের মুখপাত্র হাজেম কাশেম। এদিকে কাতারের দোহায় গাজা নিয়ে মিশরের পরিকল্পনা যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের কাছে উপস্থাপন করেছে 5টি আরব রাষ্ট্র। অন্যদিকে যুদ্ধবিরতির আলোচনার মধ্যেও 12 দিন ধরে উপত্যকাটিতে ত্রাণ প্রবেশ আটকে রেখেছে ইসরায়েল। ঔষধ প্রবেশ আটকে রাখায় বিপাকে হাসপাতালের বেডে থাকা রোগীরা। চলছে হামলা ও প্রাণহানির ঘটনাও। আফরিন মৌ, নিউজ 24। আগামীকাল কানাডার নয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মার্ক কার্নি। শুক্রবার তার শপথ গ্রহণের মধ্য দিয়ে সমাপ্তি ঘটতে যাচ্ছে 9 বছরেরও বেশি সময় ধরে দেশটির ক্ষমতায় থাকা জাস্টিন ট্রুডো অধ্যায়ের। রয়টার্স জানায় ব্যাংক অব কানাডা এবং ব্যাংক অব ইংল্যান্ডের নেতৃত্বদানকারী সাবেক কেন্দ্রীয় ব্যাংকার কার্নি গেল রোববার কানাডার লিবারেল পার্টির নতুন নেতা নির্বাচিত হন। ফলে নিয়ম অনুযায়ী তিনি এখন দেশটির নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন। দলীয় প্রধান হতে মোট 4 জন প্রার্থী লড়েছিলেন, সেখান থেকে মার্ক কার্নি নির্বাচিত হয়েছেন। মার্ক কার্নি উত্তর আমেরিকার এই দেশটির 24তম প্রধানমন্ত্রী হবেন। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তেকে বুধবার হেফাজতে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। আন্তর্জাতিক অপরাধ আদালতে একটি আইনি লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার সময় এক ফেসবুক পোস্টে দেওয়া ভিডিও বার্তায় মাদকের বিরুদ্ধে যুদ্ধের পুরো দায় গ্রহণ করেন তিনি। বলেন, ফিলিপাইনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সেনাবাহিনী তার নেতৃত্বে কাজ করেছে, তাদেরকে রক্ষা করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। তাই সব কৃতকর্মের দায় মাথা পেতে নিচ্ছেন তিনি। ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তের বিরুদ্ধে অভিযোগ, তার নেতৃত্বে দেশটিতে মাদকের বিরুদ্ধে সর্বাত্মক অভিযানে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল। ভারতের স্টারলিংকের সেবা দিতে এয়ারটেলের পর এবার ইলন মাস্কের স্পেস এক্সের সঙ্গে চুক্তি করেছে মুকেশ আম্বানির প্রতিষ্ঠান জিও। কয়েক মাস ধরে দুই প্রতিষ্ঠানের মধ্যে স্যাটেলাইট তরঙ্গ নিয়ে বিতর্কের পর বুধবার এই চুক্তির খবর আসে। ভারতের দুর্গম ও পল্লী অঞ্চলে দ্রুত গ্রাহক বাড়ানোই লক্ষ্য বলে জানিয়েছে জিও। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ইন্টারনেট বাজার ভারতের 140 কোটি জনগণের মধ্যে 67 কোটি মানুষের এখনও ইন্টারনেট সংযোগ নেই। স্পেস এক্সের সঙ্গে কাঁধে কাঁধ মিলে এই সেবা চালু এবং দ্রুত গ্রাহক বাড়ানোর উদ্যোগ নিয়েছে মুকেশ আম্বানির প্রতিষ্ঠান জিও। এই চুক্তির আওতায় স্টারলিংক সেবা গ্রহণের জন্য প্রয়োজনীয় উপকরণগুলো জিওর খুচরা দোকানে বিক্রি হবে। পাশাপাশি স্টারলিংক ইনস্টল ও চালু সংক্রান্ত গ্রাহক সেবাও দেবে জিও। স্পেস এক্স ভারতে স্টারলিংক সেবা দেওয়ার অনুমোদন পেলে এই চুক্তি কার্যকর হবে। এর আগে জিওর প্রতিদ্বন্দ্বী টেলিকম প্রতিষ্ঠান এয়ারটেলের সঙ্গেও একই ধরনের চুক্তিতে পৌঁছেছে ইলন মাস্কের স্পেস এক্স। তবে দুর্গম অঞ্চলেও ইন্টারনেট সেবা দিতে সক্ষম স্টারলিংকের সম্ভাব্য উচ্চমূল্য এবং তরঙ্গ বরাদ্দ সহ অন্যান্য বিষয় নিয়ে বিতর্ক চলছে। জিও ও এয়ারটেল জানিয়েছে তারা তাদের মোবাইল নেটওয়ার্ক এবং স্টারলিংক প্রযুক্তি একত্রিত করে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলে ব্রডব্যান্ড সেবা পৌঁছে দেবে। জিও তার দোকান ও অনলাইন প্ল্যাটফর্মে স্টারলিংক ডিভাইস বিক্রি করবে এবং ইনস্টলেশনের সুবিধা দেবে। একই ধরনের পরিকল্পনা করছে এয়ারটেলও। এতে ভারতের মোট মোবাইল ব্যবহারকারী 70% পর্যন্ত পৌঁছাবে বলে আশা প্রতিষ্ঠান দুটির। আসমাতুলি, নিউজ 24। গেল মাসে ভারতে ভোজ্য তেল আমদানি 4 বছরের সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। সয়াবিন ও সূর্যমুখী তেলের আমদানিতে বড় ধরনের পতন হলো এর প্রধান কারণ, যা দেশটিতে ভোজ্য তেলের মজুদও নামিয়ে এনেছে। ভারতের এক শীর্ষস্থানীয় শিল্প সংস্থার বরাতে রয়টার্স জানায়, টানা 2 মাসে স্বাভাবিকের চেয়ে কম ভোজ্য তেল আমদানির কারণে মজুদ কমে গেছে দেশটিতে। শিল্প সংস্থা সলভেন্ট এক্সট্রাক্টরস অ্যাসোসিয়েশনের তথ্যানুযায়ী দেশটির পাম অয়েল আমদানি ফেব্রুয়ারিতে জানুয়ারির তুলনায় 35.7% বেড়ে 3,73,549 টনে পৌঁছে। গেল বছরের অক্টোবরে শেষ হওয়া বিপণন বছরে প্রতি মাসে গড়ে 7,50,000 টনের বেশি পাম অয়েল আমদানি করেছে দেশটি। গাজায় ইসরায়েলের যুদ্ধবিরোধী আন্দোলনের অন্যতম নেতা মাহমুদ খলিলকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য।
এর আগে রোববার নিজ অ্যাপার্টমেন্ট থেকে তাকে গ্রেপ্তার করে মার্কিন অভিবাসন কর্মকর্তারা। এর পরপরই খলিলকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করার বিরুদ্ধে সাময়িক নিষেধাজ্ঞা দেন ডিস্ট্রিক্ট জজ। পরে তার মেয়াদ বাড়ানো হয়। এর মধ্যে বুধবার আরেক দফা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ান আদালত। এ সময় আদালতের বাইরে দাঁড়িয়ে বিক্ষোভ করেন হাজার হাজার মানুষ। গত বছর কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন খলিল। আর এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমে আজকের মতো আয়োজন। ধন্যবাদ সবাই।